তো আজকে বেসিক্যালি আমাদের ম্যাথের প্রথম ক্লাস। তো আমরা এই মাসের যে কোর্স প্ল্যান সাজিয়েছি, আমরা প্রত্যেক মাসের শুরুতে একটা করে কোর্স প্ল্যান দিব। ওই কোর্স প্ল্যান অনুযায়ী আমরা আমাদের ওই মাসটা শেষ করবো আর কি। তো এখন থেকে শুরু করলে এখন যারা হচ্ছে নতুন জয়েন করেছেন, তারা যদি ঠিক মতো ক্লাস করেন রেগুলার, তাহলে মোটামুটি 5 মাস টাইম নিলে আমাদের ম্যাথের সিলেবাস এবং মেন্টাল এবিলিটি সিলেবাস এই দুইটাই শেষ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, দুইটাই শেষ হয়ে যাওয়ার কথা। আর এমনি ম্যাথের সিলেবাসটা 3.5 মাসের মতো লাগে শুধু ম্যাথের সিলেবাসটা শেষ করতে। তো আমরা ম্যাথ প্লাস মেন্টাল এবিলিটি দুইটা মিলিয়ে পড়বো, কারণ ম্যাথের মধ্যে নম্বর 15 আর মেন্টাল এবিলিটিতে 15 নম্বর। তো বিসিএস এর যেহেতু এখানে 30 নম্বর আছে, তো শুধু ম্যাথ পড়লে 15 নম্বরই হচ্ছে। যদি আমরা মেন্টাল এবিলিটির কথা মাথায় রেখে পড়ি, তাহলে আমাদের 30 নাম্বার কভার হয়ে যাচ্ছে। তো আপনারা মেবি সিলেবাসটা এই মাসের দেখেছেন, আমরা কোর্স প্ল্যানটা দেখেছেন আমরা এই মাসে কি পড়বো। যদি দেখে না থাকেন তাহলে আমি একটু কোর্স প্ল্যানটা দেখাচ্ছি আরেকবার। তো আমরা আমাদের যে কোর্স প্ল্যান আছে এই মাসের কোর্স প্ল্যান, সেখানে আমরা ম্যাথ প্লাস মেন্টাল এবিলিটি দুইটাকেই প্রাধান্য দিয়েছি। দুই জায়গা থেকে আমরা টপিক গুলো রেখেছি। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে বীজগণিত আছে, পাটিগণিত আছে, প্লাস মেন্টাল এবিলিটি আছে। প্রত্যেক ক্লাস টপিক শেষ করার পর একটা করে এক্সাম থাকবে। এক্সামটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি ক্লাস যদি সময় মতো নাও করতে পারেন, যেহেতু ক্লাসের রেকর্ডিং থাকবে, ক্লাসগুলো করে নিতে পারবেন। আমরা চেষ্টা করব ক্লাসগুলো জুমে নিতে, কারণ আমাদের গত মাসের যে ক্লাসগুলো সেখানে লাইভে নিতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। তো এর জন্য চেষ্টা করবো এবার ম্যাক্সিমাম ক্লাস জুমে নিতে। কিছু কিছু হচ্ছে আমাদের ফেসবুক লাইভে হতে পারে, অথবা জুম থেকেই ফেসবুক লাইভে হতে পারে, বা জুম থেকে লাইভে হতে পারে। তো আমাদের যে কোর্স প্ল্যান আছে, তো কোর্স প্ল্যানটা এখানে আপনারা শেয়ার করি একটু। তো আমাদের যে মান্থলি কোর্স প্ল্যান আছে সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা আসেনি এখনো। আচ্ছা, এখানে এখন আপনাদের দেখার কথা। তো আমাদের এই মান্থলি কোর্স প্ল্যানে প্রথম মাসের কোর্স প্ল্যান, এই মাসের কোর্স প্ল্যানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথম দুইটা ক্লাসে, অর্থাৎ আজকের ক্লাস এবং পরের ক্লাস, এই দুইটা ক্লাসে আমরা বেসিক বেসিক ক্লাস বলতে পারি, এবং পাশাপাশি আমরা বিসিএস একটা টপিক হচ্ছে বাস্তব সংখ্যা, এটা শেষ করব। পাশাপাশি হচ্ছে আমরা বেসিক যে আছে সেগুলো নিয়ে কথা বলবো, যেন হচ্ছে ম্যাথের সামনের টপিকগুলো পড়তে আপনাদের সহজ হয়, এবং হচ্ছে ম্যাথ ক্যালকুলেশন আপনাদের কাজে আসে বেসগুলো। তো যারা হচ্ছে বীজগণিতে দুর্বল বা পাটিগণিতের বিভিন্ন অংশে ক্যালকুলেশন দুর্বল, তাদের বেসিক ক্লাসগুলো কাজে দিবে। এরপর হচ্ছে আমরা সেট ও ভেন চিত্র পড়বো, মানে ভেন ডায়াগ্রাম। তো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তারপর আমরা পরিসংখ্যান পড়বো, এটা হচ্ছে আমাদের ম্যাথের সিলেবাস। বাস্তব সংখ্যাটা আমাদের ম্যাথের সিলেবাসে আছে, সেট আর হচ্ছে পরিসংখ্যান এটাও ম্যাথের সিলেবাসে আছে, বিসিএস এর সিলেবাসে আছে। তারপর হচ্ছে আমরা কি করবো, বাস্তব সংখ্যা দুইটা ক্লাস শেষ করার পর একটা এক্সাম দিব। বাস্তব সংখ্যার দুইটা ক্লাস শেষ করার পর আমরা একটা এক্সাম দিব। তারপর হচ্ছে সেট, ডায়াগ্রাম আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এই দুইটা পড়ার পর আমরা আরেকটা এক্সাম দিব। এই যে এক্সাম 2, আপনারা প্ল্যানটা যদি মাথায় রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অনেকে না বুঝেই ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা। আগে বুঝতে হবে, তারপর হচ্ছে ফলো করতে হবে। তো তারপর হচ্ছে আমরা আরেকটা এক্সাম দিব। তারপরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। এটা হচ্ছে মেন্টাল এবিলিটির একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা হচ্ছে মেন্টাল এবিলিটি গুলো হচ্ছে রিটেন বেসড পড়বো। আগেও আমরা পড়েছি রিটেন বেসড, অর্থাৎ আমরা মেন্টাল এবিলিটি গুলো এমন ভাবে পড়বো যেন রিটেনে আলাদা করে মেন্টাল এবিলিটি পড়তে না হয়। প্রিলির 15 নম্বর এবং রিটেনের যে 50 নম্বর আছে যেন কাভার হয়েছে সেভাবে আমরা পড়বো। তো এখানে কোডিং ডিকোডিং, তারপর হচ্ছে ব্লাড রিলেশন আর ইভালুয়েশন অফ রিলেশনশিপ, এই সবগুলোই হচ্ছে মেন্টাল এবিলিটি টপিক। এখানে দুইটা টপিক আছে। তো আমরা এই দুইটা টপিক হচ্ছে এরপরে পড়বো, পড়ার পর একটা এক্সাম দিব এই মেন্টাল এবিলিটির উপরে। এরপরে হচ্ছে আসবে পাটিগণিতের টপিক, ভগ্নাংশ সংক্রান্ত সমস্যা, আচরণ অনুপাত সমানুপাত। তো এরপরে যদি আমাদের মনে হয় যে এই দুইটার উপর একটা পরীক্ষা দেওয়া দরকার, সেক্ষেত্রে আমরা একটা পরীক্ষা দিব, না হলে আমরা টোটাল সিলেবাসের উপর exam দিব। হচ্ছে যারা নতুন জয়েন করেছেন, একেবারে নতুন, তারা হচ্ছে ক্লাস শুরু থেকে এই কোর্স প্ল্যানটা দেখে নেবেন, তাহলে আপনাদের কাজে দিবে। তো যেহেতু আজকে আমাদের এই কোর্স প্ল্যানে আছে হচ্ছে বাস্তব সংখ্যা, সেই বেসিক আলোচনা করব। আমাদের আগের যে টপিক হচ্ছে বাস্তব করব। তো আজকে আমরা বাস্তব সংখ্যার প্রথমটা পর ইনশাআল্লাহ আমরা বাস্তব
আপনারা এই জন্য মনে হয় স্লাইডটা দেখতে পাচ্ছেন না। যদি সাউন্ডের সমস্যা হয়, মাঝে মাঝে হঠাৎ করে নেটের স্পিড কমে গেলে সাউন্ডের সমস্যা হয়। সাউন্ডের সমস্যা হলে সাথে সাথে আপনারা জানাবেন। হয় আপনারা এখানে জুমে মেসেজ করার অপশন আছে, মেসেজ করবেন, অথবা মাইক্রোফোন অন করে বলবেন। তো মেসেজ করে জানালে ভালো। তো দেখেন এখানে আমরা যেটা বলছিলাম যে বাস্তব সংখ্যা নিয়ে কথা বলতে গেলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। বাস্তব সংখ্যাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। তো আমরা জানি পৃথিবীর যত সংখ্যা আছে এই সবগুলো সংখ্যাকে আমরা তিনটা ক্যাটাগরিতে করতে পারি। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। তো আমাদের আমাদের বাস্তব উল্লেখ আছে, তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা বীজগণিত দুই জায়গার মধ্যে ফেলা যায় এটাকে। তো এই বাস্তব সংখ্যা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো বাস্তব সংখ্যাকে যদি আমরা ক্যাটাগরি করি তাহলে এটাকে দুই প্রধান ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা। যে আমরা এই বাস্তব সংখ্যাকে আপনার খাতায় লিখবেন যে বাস্তব সংখ্যাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কি আর বাস্তব সংখ্যা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা, আমরা যত সংখ্যা ব্যবহার করি আমাদের জীবনে, এই সবগুলো সংখ্যা মূলত বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি না। তো অবাস্তব সংখ্যাটা হচ্ছে কি, যদি সংখ্যা থাকে তো সেটা আমরা অবাস্তব সংখ্যা। যেমন হয়তো সংখ্যা বাদ যত সংখ্যা আপনি 2.5 বাস্তব সংখ্যা, যে কোনো সংখ্যা যদি রুটের ভিতরে মাইনাস না থাকে তাহলে সেটা বাস্তব সংখ্যা, আর রুটের ভিতরে মাইনাস থাকলে তখন সেটা হয়ে যাবে সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো? আমি বললাম 1 কেজি, 2 কেজি, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তারপর আমার রোল মার্কস পেয়েছি এত। তারপর আজকে তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা যা যত সংখ্যা ব্যবহার করি এই সব হচ্ছে বাস্তব সংখ্যা। তা আমাদের সংখ্যাগুলোতে রুটের ভিতরে মাইনাস থাকে না। তাহলে অবাস্তব সংখ্যা হচ্ছে যেগুলোতে রুটের ভিতরে মাইনাস থাকবে, আর বাস্তব সংখ্যা হচ্ছে এর বাদে যত সংখ্যা আমরা দেখি সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা ভাগ করি কিভাবে? মূলদ আর হচ্ছে অমূলদ সংখ্যা। যদি বলি বলছি যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে, এখন পি মানে লব থাকবে আর হচ্ছে হর থাকবে, লব থাকবে আর হচ্ছে হর থাকবে। তাহলে লবে কি থাকবে? লবে যে কোনো একটা সংখ্যা থাকবে যেটা পূর্ণ সংখ্যা, হরে কিছু একটা থাকবে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি তাহলে বললাম 3/2 এটা মূলদ সংখ্যা। আমি বললাম শুধু 5ও মূলদ সংখ্যা। তারপরে বললাম 4.5 এটাও মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে নর্মাল যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যদি কোনো সংখ্যা এমন হয় রুট ওভার আছে, রুট ওভার আছে কিন্তু তার ভিতরে পূর্ণ সংখ্যা আছে। পূর্ণ সংখ্যাটা কিরকম? পূর্ণ সংখ্যা বলতে পূর্ণবর্গ সংখ্যা। নর্মালি রুটের মধ্যে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেগুলোকে বলি আমরা মূলদ সংখ্যা। এখন পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? আমি যদি বলি রুট ওভার 1, তাহলে রুট ওভার 1 সমান কত লেখা যায়? রুট ওভার 1 সমান 1 লেখা যায়। কারণ হচ্ছে আমরা জানি এই 1টাকে স্কয়ার আকারে লেখা যাবে। যদি 1 স্কয়ার আকারে লেখা যায় তাহলে স্কয়ারের রুট বাদ দিলে 1ই থাকে। আবার যদি আপনি বলেন রুটের ভিতরে 4 আছে, রুটের ভিতরে 4 আছে, তাহলে আপনি 4টাকে কি লিখতে পারবেন? 2 লিখতে পারবেন। কেন লিখতে পারবেন? কারণ 4টাকে আমরা বলতে পারি 2 স্কয়ার। যদি 2 স্কয়ার হয় তাহলে স্কয়ারের রুট কাটা, তাহলে থাকে শুধু 2।
এইভাবে করে যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে আপনার খাতায় লিখবেন 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর তো আমরা বললাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে হচ্ছে কিউ এর মান 0 হতে পারবে না। 2 নম্বর হচ্ছে রুট থাকবে, রুটের ভিতর পূর্ণবর্গ সংখ্যা থাকবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেগুলোকে বর্গমূল করলে সরাসরি একটা পূর্ণ সংখ্যা চলে আসে, সেগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো আর কোনগুলো আছে? তো পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে 1 হতে পারে, কারণ হচ্ছে 1 কে স্কয়ার করলে 1 আসে। তারপর হচ্ছে যদি আমরা 2 কে স্কয়ার করি তাহলে কত আসে? 4 আসে, তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 কে স্কয়ার করলে 9 আসে, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 কে স্কয়ার করলে 16 আসে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 5 কে স্কয়ার করলে 25 আসে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপর 36, তারপর হচ্ছে 7 7 49, তারপর হচ্ছে 8 8 64, তারপর হচ্ছে 9 9 81, তারপর হচ্ছে 10 10 100। এই সবগুলো পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ এগুলোকে বর্গমূল করলে ডিরেক্ট একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। আপনি যদি 36 কে রুট করেন তাহলে পাওয়া যাবে 6, যদি আপনি 64 কে রুট করেন তাহলে পাওয়া যাবে 8। এইভাবে করে আসে কত? 121। এরপর আসে 11 কে স্কয়ার করলে 121, 12 কে স্কয়ার করলে 144, যদি আমরা 13 কে স্কয়ার করি 169, যদি আমরা 14 কে স্কয়ার করি 196, যদি আমরা 15 কে স্কয়ার করি 225, যদি আমরা 16 কে স্কয়ার করি 256, যদি আমরা 17 কে স্কয়ার করি 289, যদি আমরা 18 কে স্কয়ার করি 324। এইভাবে করে আপনি যদি হচ্ছে স্কয়ার করতে থাকেন, 19 কে স্কয়ার করলে হয় 361, 20 কে স্কয়ার করলে হয় 400, 21 কে করলে হয় 441, 22 কে স্কয়ার করলে 484। আপনি যেই সব সংখ্যাগুলো দেখবেন যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এইগুলোকে যদি রুট করা হয় তাহলে সেগুলো অবশ্যই কি হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না থাকলে কি? ভিতর পূর্ণবর্গ সংখ্যা না থাকলে কি হবে? যদি রুটের ভিতর পূর্ণবর্গ সংখ্যা না থাকে তখন সেগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে আমরা যদি রুটের ভিতরে এই সংখ্যাগুলো পাই তাহলে সেগুলো মূলদ, আর যদি রুটের ভিতরে এগুলো না পাই তাহলে কি হবে? সেগুলো হচ্ছে অমূলদ হবে। যেমন যেমন আমরা যদি কিছু সংখ্যা যেমন এরকম মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা চেনার যে বড় যে উপায়টা সেটা হচ্ছে রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকবে না। যদি পূর্ণবর্গ না থাকে তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা, আর পূর্ণবর্গ থাকলে সেটা হবে মূলদ সংখ্যা। তাহলে এই চিনার উপায় দুইটা আমরা দেখলাম। 3 নাম্বারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা যেসব সংখ্যাগুলো দেখি দশমিক সংখ্যাগুলো, তো যদি দশমিক সংখ্যাটা সসীম হয়, সসীম মানে হচ্ছে আপনার শেষ যদি জানা থাকে, যেমন আমি বললাম 2.75 বা 2.781, এখন এই সংখ্যাটা সসীম না অসীম? এইটা সসীম, কারণ হচ্ছে এই সংখ্যাটা শেষ আপনি দেখতে পাচ্ছেন, এই সংখ্যাটা এখানেই শেষ। যে সংখ্যাটা এখানেই শেষ তার মানে এটা হচ্ছে সসীম, এটা শেষ আপনি দেখতে পাচ্ছেন। তাহলে শেষ দেখতে পেলে আমরা বলবো এটা হচ্ছে মূলদ সংখ্যা। আর যেটা শেষ আমরা দেখতে পাই না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন হচ্ছে আমি যদি বলি 2.7, তারপর হচ্ছে 8 1 বা 2.78 দিয়ে আমরা ডট দিয়ে দিলাম, এরকম ডট দিয়ে দিলাম। যদি ডট ডট হয় তার মানে হচ্ছে এই সংখ্যাটা শেষ কোথায় আমি জানি না, এরপর কোন সংখ্যা সেটা